আমরা আমাদের উইন ব্রিজ অসিলেটরটাকে স্টার্ট করতে চাচ্ছি। আমাদের অসিলেটর আরসি কম্পোনেন্ট গুলো দিয়ে অসিলেটর ডিজাইন করা যায়। এর মধ্যে একটা অসিলেটর আমরা শিখে আসছি আরসি ফেজ শিফট অসিলেটর, আর একটা অসিলেটর হচ্ছে উইন ব্রিজ অসিলেটর। ঠিক আছে, তো উইন ব্রিজ অসিলেটরের জন্য আমাদের কনফিগারেশনটা হয় হচ্ছে অনেকটা এরকম, যেখানে আমরা এরকম একটা কনফিগারেশন ইউজ করি, যেখানে আমরা R1 R2 C1 C2 থাকে। আর হচ্ছে আচ্ছা যাই হোক, তো এই পার্টটা কি আমাদের অপ অ্যাম্প কনফিগারেশন না? এই পার্টটা হচ্ছে আমাদের অপ অ্যাম্প কনফিগারেশন। তাহলে আমাদের ফিডব্যাক কনফিগারেশন কোনটা হবে? এই পোর্শনটা হবে হচ্ছে আমাদের ফিডব্যাক সার্কিটের কনফিগারেশন, তাই না? আচ্ছা, তো এইখানে আমাদের R1 হচ্ছে এই কম্পোনেন্টটা আর C1 হচ্ছে এই কম্পোনেন্টটা, যেখানে ভি আউটপুটের যে সাইড আছে, অর্থাৎ যে সাইড থেকে আমরা আউটপুট কালেক্ট করি, সেই সাইডে যে দুইটা সি আর আর এরা সিরিজে থাকে, এরা হচ্ছে এই দুইটা সি আর আর, তাই না? এই পাশের আর আর সি এর এই প্রান্তের আর আর এর এই প্রান্তের যে ভোল্টেজ আর সি এর এই প্রান্তের ভোল্টেজটাকে আমরা এইভাবে লিখি যে এটা হচ্ছে ভি আউট। ঠিক আছে, আর আমাদের এই যে কনফিগারেশনটা প্যারালাল কনফিগারেশন, এই কনফিগারেশনটা হচ্ছে আমরা এইখানে আঁকছি। ঠিক আছে, এই যে এখানে আঁকছি। তো এই যে এই দুই প্রান্তর যে ভোল্টেজ, সেটাকে তো আমরা ভিএফবি বলতেছি, তাই না? ভিএফবি আমরা কই পাবো? এখানে আর এইখানে একটা যদি ভোল্টমিটার ধরি, তাইলে হচ্ছে ভিএফবি পাবো। তাহলে এই পুরো পোর্শনটার দুই প্রান্তের ভোল্টেজকে আমরা বলি হচ্ছে ভিএফবি, তাই না? আচ্ছা, ভি আউট আর ভিএফবি আমরা আইডেন্টিফাই করে ফেলছি। আচ্ছা, তো এই পর্যন্ত আসার পরে আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে একটু যদি ডিসকাস করি, সেটা হচ্ছে এরকম: সার্কিটের ফিডব্যাক সার্কিটের এই পোর্শনটা কি একটা হাই পাস ফিল্টারের মতো কাজ করতেছে না? আমরা হাই পাস ফিল্টার পড়ে আসছিলাম। হাই পাস ফিল্টারের মতো কাজ করতেছে না? কিভাবে হাই পাস ফিল্টারের মতো কাজ করতেছে? আমরা যদি একটা এসি ইনপুট দেই, তাইলে আমরা জানি এই C1 এর অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সি, তাই না? এক্সি বলি, এক্সি ইকুয়াল টু কি 1/ওমেগা সি। এখন এই পোর্শনটাতে যদি খুব লো ফ্রিকোয়েন্সি আসা মানে হচ্ছে এই পোর্শনটা খুব জিরোর মতো, খুব কম, তাহলে কি এক্সিটা ইনফিনিটি হয়ে যায়। অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি গুলা এখানে হচ্ছে পাস করতে দিচ্ছি না, তখন এই সার্কিটের সি এর দুই প্রান্ত ওপেন সার্কিটের মতো কাজ করে, তাই না? তাই না? আচ্ছা, তাহলে এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে এইচপিএফ। ঠিক সেম ওয়েতে এই পোর্শনটা হচ্ছে আমাদের এলপিএফ, লো পাস ফিল্টার। কেমনে লো পাস ফিল্টার? কারণ এখানে আমরা শর্ট সার্কিটেড হয়ে যাবে যখন, তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো আমাদের ব্লক হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে ব্লক হয়ে যাবে আমরা দেখি। কারণ আমাদের আবারও এই সি এর অ্যাক্রস একটা রেজিস্ট্যান্স থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে এক্সি। এটা হবে হচ্ছে 1/ওমেগা সি। ফ্রিকোয়েন্সি যখন অনেক হাই, তখন এইখানে শর্ট সার্কিট ক্রিয়েট হচ্ছে, রাইট? তখন কারেন্টটা পাস করতেছে কোন ভাবে? আচ্ছা, শর্ট সার্কিট ক্রিয়েট হওয়ার কারণে আমাদের যেটা হচ্ছে, আমাদের ইলেকট্রিসিটি যেটা, সেটা হচ্ছে খুব হিউজ পরিমাণের একটা ইলেকট্রিসিটি পাস করছে। তার মানে এই পোর্শন থেকে বেসিক্যালি কি হচ্ছে, যখন রেজিস্ট্যান্সটা অনেক হাই, ঠিক আছে, যখন রেজিস্ট্যান্সটা অনেক হাই তখন শর্ট সার্কিটের মতো হয়ে যাচ্ছে। তখন আর যখন রেজিস্ট্যান্সটা লো, তখন কি হচ্ছে, যখন রেজিস্ট্যান্সটা লো, এই পোর্শনটা হচ্ছে ওপেন সার্কিটের মতো হয়ে যাচ্ছে, তখন এই দিক দিয়ে কারেন্টটা পাস করতেছে, রাইট? তার মানে এই পোর্শনটা কাজ করতেছে হচ্ছে একটা লো পাস ফিল্টারের মতো, তাই না? এই পোর্শনটা কাজ করতেছে হচ্ছে একটা লো পাস ফিল্টারের মতো। আচ্ছা, যেহেতু একটা হাই পাস আর একটা লো পাস, তার মানে একটা ব্যান্ড পাস কনফিগারেশন পাচ্ছি না আমরা? ব্যান্ড পাস কনফিগারেশন পাইলে কিরকম দাঁড়ায়? ব্যান্ড পাস কনফিগারেশন পাইলে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ঠিক এরকম দাঁড়ায় না? এরকম ফ্রিকোয়েন্সি রেসপন্স যখন দাঁড়ায়, তখন আমাদের একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ব্যাপার চলে আসে। মানে হাইয়েস্ট গেইন যেখানে আমরা পাই, সেটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এফআর। ঠিক আছে, তো এই ধরনের কিছু জিনিসপত্র আমাদেরকে জানতে হবে, যেখানে এফআর এর ভ্যালু হচ্ছে 1/2π আর সি। এখানে আর আর সি কেন ইউজ করা হচ্ছে আমরা সবকিছু জানবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের ব্যান্ড উইনব্রিজ অসিলেটরের জন্য আমাদের হচ্ছে অসিলেশন ফ্রিকোয়েন্সি কেমন হবে, সেটার একটা প্রুফ আমাদের জানতে হবে। ঠিক আছে, উইনব্রিজ অসিলেটরের জন্য অসিলেশন ফ্রিকোয়েন্সি কেমন হয়, সেটা প্রুফ যদি আমরা ডিরাইভ করতে চাই, তাইলে একটু আমাকে যাইতে হবে ডেরিভেশনের দিকে। ঠিক আছে, আচ্ছা, তো ডেরিভেশনের কাছে চলে আসলাম। দেখা যাক ডেরিভেশন কি হয়। সার্কিটের সাথে অলরেডি পরিচয় হয়ে আসছি। এই পোর্শনটা হচ্ছে আমাদের বিও এর পোর্শন, এই পোর্শনটা হচ্ছে বিএফপি এর পোর্শন, তাই না? অলরেডি আমরা একটু আগেই দেখে আসছি এই জিনিসটা। আচ্ছা, তো তাইলে আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে একটু ছোট করে আমরা এটাকে নাম দিই হচ্ছে Z1, ইম্পিডেন্স 1। আর এই পোর্শনটাকে একটু ছোট করে আমরা এই পোর্শনটার নাম দিই হচ্ছে Z2 বা ইম্পিডেন্স 2। ঠিক আছে, এখান থেকে আমরা ভিডিআর অ্যাপ্লাই করতে পারি না, ভিএফবি বের করতে যাচ্ছি। ভিডিআর কেমনে অ্যাপ্লাই করতে পারি? এই জিনিসটা এখন এমন দেখতে না, Z1 Z2, এখানে আমাদের হচ্ছে ভিও, আর এখানে হচ্ছে আমাদের ভিএফবি। তো এখান থেকে যদি আমরা ভিডিআর অ্যাপ্লাই করি, তাইলে কেমন পাই যে আমাদের
VFVDR বা ভোল্টেজ ডিভাইডার রুল যেটা বলি আমরা, সেটা যদি অ্যাপ্লাই করি, খুব সিম্পল একটা জিনিস আমাদের হয়ে যায়। একটু আমি, আচ্ছা, অ্যাপ্লাইং VDR, ভোল্টেজ ডিভাইডার রুল যেটাকে আমরা বলি VDR, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে VFB সমান Z2 বাই Z1 প্লাস Z2 ইন্টু V আউট, তাই না? জাস্ট সিম্পল VDR বা ভোল্টেজ ডিভাইডার রুল স্টাডি করছে আর কিছু হবে। তো এখান থেকে আমরা VFB ডিভাইডেড বাই V আউট সমান লিখতে পারি হচ্ছে Z2 বাই Z1 প্লাস Z2, তাই না? এই পর্যন্ত লিখতে পারতেছি আমরা। আমি আশা করি বুঝাইতে পারছি। আহ এখন VFB বাই V আউট এই জিনিসটাকে আমরা কি বলতাম? বিটা, মনে আছে? ফিডব্যাক গেইন যেটা বলতাম আমরা, বিটা। এই জিনিসটাকে আমরা বলতাম হচ্ছে ফিডব্যাক গেইন বিটা। ঠিক আছে, আমাদের এই পার্টটা খুব কাজে লাগবে একটু পরে যখন আমরা আগাবো তখন। বিটা। এখন আমাদের ফার্দার স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা, তো এরপরে স্টেপে আমরা যে কাজটা করতে পারি, আমরা Z2 এর ভ্যালুটা বের করে ফেলি, দেখি কি হয়। Z2 সমান হচ্ছে R2 প্যারালাল C2, তাই না? জাস্ট এখানে R2 প্যারালাল C2 আর কিছু না। R2 প্যারালাল C2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে R2 প্যারালাল C2 মানে কি? C2 এর যে রিঅ্যাক্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স না রেজিস্ট্যান্স, এই টাইপের কিছু একটা, যে কি জানি আমার খেয়াল নাই। তো যাই হোক, C2 কে আমরা কি লিখতে পারি? 1 বাই জে ওমেগা C2, রাইট? আচ্ছা, ও 1 বাই জে ওমেগা C2 প্যারালাল কনফিগারেশন, তার মানে হচ্ছে গুণফল বাই যোগফল R2 বাই জে ওমেগা C2 ডিভাইডেড বাই R2 প্লাস 1 বাই জে ওমেগা C2। এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এখান থেকে আমরা G2 কে যদি একটু সিম্পলিফাই করি তাহলে দেখবো হচ্ছে G2 ইকুয়ালস টু আসতেছে হচ্ছে এরকম একটা ভ্যালু, R2 বাই 1 প্লাস জে ওমেগা C2 R2। বুঝতে পারছি? সিম্পল ক্যালকুলেশন, আর কিচ্ছুই না। আচ্ছা, এটাকে একটু ছোট করে ফেলি আবারও। এ পর্যন্ত আসছি। তারপর আমরা VFB এর কাছে যাইতে চাচ্ছি, দাঁড়াও একটু দেখি কি হয়। ওকে, তো এরপরে আমরা VFB বাই V আউট এই জিনিসটাকে লিখতে পারি হচ্ছে তাইলে VFB বাই V আউট কি? Z2 বাই Z1 প্লাস Z2, তাই না? আচ্ছা, Z2 এর ভ্যালু ইনপুট করে দিই এখানে আমরা। Z2 মানে কি ছিল আমাদের? Z2 মানে পাইছি হচ্ছে R2 বাই 1 প্লাস জে ওমেগা R2 C2 জে ওমেগা R2 C2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। Z1 কি? R1 আর C1 হচ্ছে সিরিজে আছে, জাস্ট আর কিচ্ছু না। তাহলে এটাকে যোগ করে দিই, R1 প্লাস সি এর জন্য যে আমার রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স যাই বলি সেটা আসতেছে 1 বাই জে ওমেগা C1 প্লাস জি2 এর ভ্যালু আবার বসাইতে হবে আমাকে। জি2 এর ভ্যালু হচ্ছে, জি2 এর ভ্যালু কত? এইখানে ভ্যালু বসাচ্ছে আর কিচ্ছুই না। জি2 এর ভ্যালু হচ্ছে R2 বাই 1 প্লাস জে ওমেগা R2 C2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এই পার্ট থেকে VFB বাই VO সমান লিখতে পারি হচ্ছে R2 জে ওমেগা C1 ক্যালকুলেশন, আর কিছু না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট সিম্পল ক্যালকুলেশন ঠান্ডা মাথায় করলেই হবে। আমি অত খুব বেশি লিখবো না এখন, কারণ জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এত দূর আসার পরে সিম্পল ক্যালকুলেশন জানা উচিত সবার। R1 জে ওমেগা C1 ইন্টু 1 প্লাস জে ওমেগা R2 C2, সিম্পল ক্যালকুলেশন করছে আর কিছু না, বীজগণিত, প্লাস জে ওমেগা R2 C2 প্লাস জে ওমেগা R2 C1। আচ্ছা, এরপরে আমি এখান থেকে যদি জে এর পার্ট গুলাকে একটু এক সাইডে করি, জে ওমেগা C1 R2 ডিভাইডেড বাই 1 মাইনাস, গুণ করে দিলে আসে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার R2 R1 C1 C2, R2 R1 C1 C2 প্লাস জে ওমেগা R2 C1 প্লাস R2 C2 প্লাস R2
সরি R2C1 প্লাস R1C1, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্যালকুলেশন। সিম্পল ক্যালকুলেশন, জাস্ট স্টেপগুলো ফলো করলেই হবে। মানে খুব স্বাভাবিকভাবে যদি আমরা আগাইতে থাকি প্রসেস, এই রেজাল্ট চলে আসবে। জাস্ট আমি এক লাইন স্কিপ করতেছি, আর কিচ্ছু না। এখন আমার ফ্যাক্ট হচ্ছে আমি ইমাজিনারি পার্ট রাখতে চাই না। ইমাজিনারি পার্ট যদি রাখতে না চাই, তাহলে আমার এই যে আর এই যেটা ক্যান্সেল আউট হইতে হবে, রাইট? এই যে আর এই যে ক্যান্সেল আউট তখনই হবে যখন এই পোর্শনের ভ্যালু হচ্ছে 0, তাই না? তখনই কিন্তু আমরা ক্যান্সেল আউট করতে পারবো। তাইলে ফর অসিলেশন আমাদের আউটপুট পার্টে আমরা রাখতে চাচ্ছি না, তাইলে আমাদের 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, সরি ওমেগা স্কোয়ার R2 R1 C1 C2 ইকুয়ালস টু 0 হইতে হবে অবশ্যই, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ওমেগার ভ্যালু নিয়ে আসি, তাহলে দাঁড়ায় হচ্ছে এরকম। ওমেগার ভ্যালু হচ্ছে 1/2 পাই, নাও ওমেগার ভ্যালু 2 পাইতে কেন আসবে? 1/√ওভার R1 R2 C1 C2, সিম্পল। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, f ইকুয়ালস টু 1/2 পাই √ওভার R1 R2 C1 C2, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অসিলেশন ফ্রিকোয়েন্সি। এখন কথা হচ্ছে একটু পরের স্টেপে যদি যাই, তাইলে আমরা আমাদের f সমান পাইছি হচ্ছে 1/2 পাই √ওভার, এত বাজে দেখতে কেন হয়েছে, R1 R2 C1 C2। R1 R2 এর পরিচয়গুলো আমরা অলরেডি জানি। R1 R2 কারা ছিল? আমাদের R1 ছিল হচ্ছে আমাদের এই পোর্শনটা, R2 ছিল হচ্ছে আমাদের এই পোর্শন, C1 C2 হচ্ছে এই পোর্শনগুলো, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমাদের যে ঘটনাটা ঘটতেছে, R1 R2 পরিচয় আমরা পেয়ে গেছি, তাই না? এটাই হচ্ছে আমাদের বেসিকলি অসিলেশন ফ্রিকোয়েন্সির জন্য ফর্মুলা, বেসিক ফর্মুলা ফর অসিলেশন ফ্রিকোয়েন্সি। এখন ইফ R1 ইকুয়ালস R2 এবং C1 ইকুয়ালস C2, তাইলে ঘটনাটা কেমন দাঁড়ায়? এফ এর ভ্যালু আসতেছে হচ্ছে এরকম, 1/2 পাই আর স্কোয়ার সি স্কোয়ার, তাই না? যদি ইকুয়াল হয় তাহলে লিখতে পারি 1/2 পাই আর সি। এফ ইকুয়ালস টু 1/2 পাই আর সি কখন লিখতে পারি? যদি আমাদের R1 আর R2 ইকুয়াল হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আমরা আমাদের ডিজাইন প্রবলেম গুলো যখন সলভ করবো, তখন R1 আর R2 কে সমান ধরে নিব, তাইলে হচ্ছে আমাদের কাজ অনেকখানি কমে যাবে, তাই না? R1 R2 কে সমান আর C1 C2 কে সমান ধরে নিলে আমাদের কাজ অনেকখানি কমে যাবে। তো এখন আমাদের জন্য এই পর্যন্ত তো বুঝতে পারছি, ঠিক আছে আই গেস। ওকে, আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যদি R1 আর R2 ইকুয়াল না হয় তাইলে কি হবে? হুম? যদি আমাদের R1 আর R2 ইকুয়াল না হয় তাইলে ঘটনাটা কি ঘটবে? আচ্ছা, তো তাইলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে ইফ R1, R2 ইকুয়ালস টু R, তাইলে আমরা আমাদের ইকুয়েশনের দিকে চলে যাই একটু। VFB বাই ভি আউট সমান সমান কিরকম আসে দেখি। তো যদি R1 আর R2 ইকুয়াল হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের VFB বাই ভি আউট। এখানে যদি আমাদের R1 আর R2 কে ইকুয়াল ধরে আমরা ইনপুট করি, তাইলে যেটা পাবো সেটা হচ্ছে VFB বাই ভি আউট সমান পাবো হচ্ছে 1/3। আমরা ইনপুট করে দেখতে পারি, যদি ডাউট থাকে এটাই পাবো। আচ্ছা, তাহলে VF বাই ভি আউট কে আমরা লিখতে পারি বিটা সমান সমান 1/3, যদি R1 আর R2 ইকুয়াল টু আর হয়, ঠিক আছে? তাইলে এখন যদি আমাদের R1 আর R2 সমান হয়, তাইলে আমাদের বিটার ভ্যালু হচ্ছে 1/3, ঠিক আছে? এখন আমরা জানি আমাদের বিটার ভ্যালু হচ্ছে 1/3। সাস্টেইনড অসিলেশনের জন্য আমাদের অপ অ্যাম্পের
বা অসিলেটর ওভারঅল গেইন হইতে হবে হচ্ছে 1, তাই না? আচ্ছা, 1 হইতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের অপ অ্যাম্প গেইন, বিটা হচ্ছে আমাদের ফিডব্যাক গেইন, তাই না? একটু লিখে দিই, এ হচ্ছে অপ অ্যাম্প গেইন। আচ্ছা, তো তাহলে আমাদের বিটার ভ্যালু বসাই 1/3 ইকুয়ালস টু 1। তাহলে ঘটনাটা কি ঘটতেছে, আমাদের R1 আর R2 যদি ইকুয়াল হয় তাহলে A এর ভ্যালু হচ্ছে 3 হবে। ক্লিয়ার? এখন A এর ভ্যালু আমাদের কেন প্রয়োজন? আমরা যদি আবার আমাদের ফিগারেরটার দিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের কনফিগারেশনটাকে একটা ইনভার্টিং কনফিগারেশন, নন ইনভার্টিং কনফিগারেশন না? এই দিক দিয়ে আমরা ইনপুটটা অ্যাপ্লাই করতেছি বা ইনপুট সাইডটা কাজ করতেছে, তাহলে এটা একটা হচ্ছে একটা নন ইনভার্টিং কনফিগারেশন। তাহলে নন ইনভার্টিং কনফিগারেশন যদি হয়ে থাকে এই জিনিসটা, তাহলে আমাদের A এর ভ্যালু কি 1 প্লাস RF বাই R1 না? এখন কথা হচ্ছে RF আর R1 রে তো আমরা অন্য নাম দিছি, আমরা R3 আর R4 দিছি না রে? RF আর R1 কে, R1 আর R2 তো ফিডব্যাকের দিকে, তাহলে আমাদের R4 বাই R3 হচ্ছে এখানে হয় হচ্ছে 3। তাইলে আমাদের R4 বাই R3 যেটা হবে হচ্ছে 2। তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে অসিলেশনের ডিজাইন প্রবলেম সলভ করার জন্য। আমাদের যদি আর দুইটা সমান হয়, R1 আর R2 যদি সমান হয়, তাইলে আমাদের R4 বা I3 সমান, R4 বাই I3 সমান হচ্ছে 2 হইতে হবে সাস্টেইনড অসিলেশনের জন্য। ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে কি পাইলাম আমরা কনক্লুশন, R4 বাই R3 ইকুয়ালস টু 2 হবে, বিটা ইকুয়ালস টু 1/3 হবে, আর VFB বাই V আউট হচ্ছে 1/3 হবে। এগুলো হচ্ছে আমাদের ডিজাইন প্রবলেমের জন্য ইফ ওনলি R1 এন্ড R2 ইজ ইকুয়াল টু ইচ আদার। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের R1 আর R2 যদি সমান না হয় তাইলে ঘটনা কেমন দাঁড়াবে দেখি। ইফ R1 কমা, আচ্ছা, ইফ R1 নট ইকুয়াল টু R2 তাইলে ঘটনাটা কি দাঁড়াবে, এবং C1 নট ইকুয়াল টু C2 তাইলে ঘটনাটা কি দাঁড়াবে। যদি এইরকম একটা ঘটনা ঘটে তাইলে আমাদের VFB বাই V আউট আমরা 1/3 লিখতে পারছিলাম না দুইটা ইকুয়াল না হইলে? এখন VFB আর V আউট যদি আমরা লিখতে চাই, আমরা জানি আমাদের ওই, একটু নিয়ে আসি এই পার্টটাকে, হ্যাঁ, এই পার্টটাকে যদি নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা কপি, এখান থেকে হচ্ছে আমাদের পেস্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের VFB বাই V আউট। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই পোর্শনে যদি আমরা নিয়ে আসি তাইলে আমাদের ঘটনাটা যেটা দাঁড়াবে, আমরা কিন্তু কম্পোনেন্ট গুলো চাচ্ছি না, যেগুলো হচ্ছে ইমাজিনারি কম্পোনেন্ট চাচ্ছি না। তার মানে আমাদের এই পোর্শনটা কাটা যাবে এবং এই পোর্শনটা কাটা যাবে, এবং এইগুলো যদি কাটতে হয় তাইলে আমার এই পোর্শনটাকেও হারাইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি পাবো না। তার মানে ওভারঅল আমি যে জিনিসটা লিখতে পারতেছি সেটা হচ্ছে থেকে যাচ্ছে হচ্ছে R2C1 ডিভাইডেড বাই R1C1 প্লাস R2C2 প্লাস R2C1, তাই না? এটা থেকে যাচ্ছে, ক্যালকুলেশন করে আমরা দেখতে পারবো এরকমই হবে, এরকমই হবে, হবেই। ঠিক আছে? তো তাইলে VFB বাই V আউট সমান সমান কি জানি আমরা? বিটা জানি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের বিটার ভ্যালু হচ্ছে এরকম হবে। ফিডব্যাক সার্কিট ডিজাইন করতে আমাদের বিটার ভ্যালু এরকম লাগবে যদি R1 আর R2 সমান না হয়। ঠিক আছে? তাহলে R1 আর R2 সমান না হইলে এরকম। এখন আমরা জানি আমাদের A B সমান সমান 1 হইতে হবে, তাই না? এতক্ষণ ধরে বলে আসতেছি। তাইলে আমাদের এখানে যদি আমরা বিটার ভ্যালুটা বসাই, বিটার ভ্যালু কি পাইছি, যদি ইকুয়াল না হয় R2C1 ডিভাইডেড বাই R1C1 প্লাস R2C2 প্লাস R2C1, তাই না? ইকুয়ালস টু 1 হইতে হবে। তাইলে আমাদের বিটাটা কেমন দাঁড়াইতেছে, সরি, এ কেমন দাঁড়াইতেছে, অপ অ্যাম্প গেইন সেটা আসতেছে হচ্ছে R1C1 প্লাস R2C2 প্লাস R2C1 ডিভাইডেড বাই RO2C1। তাহলে এখান থেকে আমরা A ইকুয়ালস টু কি লিখতে পারবো? A ইকুয়ালস টু লিখতে পারবো যদি আমরা সবগুলোর সাথে দিয়ে দিই, R1 বাই R2 থাকতেছে এখান থেকে, প্লাস আমাদের থাকতেছে হচ্ছে C2 বাই C1 প্লাস 1, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা জানি আবারও A মানে কি, আমাদের অপ অ্যাম্প গেইন। A ইকুয়ালস টু কি 1 প্লাস R4 বাই R3 না? ফিগারে আমরা RF এর আর R1 এর জায়গায় কিন্তু R4 আর R3 ইউজ করছিলাম। সো ডেফিনিটলি নোটেশন গুলো অনেক ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু আমরা ভুল করে ফেলবো। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে R4 বাই R3 সমান হয়ে যাবে হচ্ছে R1 বাই R2 প্লাস C2 বাই C1। এইটাই হচ্ছে আমাদের, যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে আমাদের
ডিজাইন প্রবলেমে ইউজ করতে এগুলা কাজে লাগবে। ঠিক আছে? তাইলে এখান থেকে আমরা ফাইন্ডিং কি পাইলাম? আমাদের যদি বিটার ভ্যালু বের করতে হয় তাইলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আর আমাদের যদি এ এর ভ্যালু বের করতে হয় বা অপ অ্যাম্প গেইন এর ভ্যালু বের করতে হয় তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আমরা যখন প্রবলেম ডিজাইন করব তখন যদি R1 আর R2 ইকুয়াল না হয় তাইলে আমরা এই প্যারামিটারগুলো এই সূত্রগুলো ইউজ করব। ঠিক আছে? আর R1 আর ইকুয়াল না হইলে কিন্তু অবশ্যই f সমান কি 1/2 পাই রুট ওভার R1 R2 C1 C2, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের এই প্যারামিটারগুলো। আমরা নেক্সট ক্লাসে আমাদের একটা প্রবলেম সলভ করবো দুইটা, তারপর আমাদের উইন্ডোজ অসিলেটরটা কমপ্লিট করবে। ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি সবকিছু। খুব ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ।